বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। একটা দায়বদ্ধতা কোথাও আমাদেরও থেকে যায়। একেবারে পরবর্তী প্রজন্ম যারা, তাদের কাছে এই বাংলা ভাষা কি শেখার জন্য আরো বেশি সহজ করে তোলা উচিত বলে মনে হয়? তাদের মায়েদের বা বাবাদের একটা বিশেষ জায়গা নিতে হবে। এটা সম্ভব, নির্ভর করছে বাবা মার কোচিং, গ্রুমিং, আপব্রিঙ্গিং, তারা কেমন করে বড় করছে তার ওপর। সংস্কৃতি দিয়ে টানুন, ইতিহাস দিয়ে টানুন, ঐতিহ্য দিয়ে টানুন। তাহলে শুধুমাত্র বাঙালি বা বাংলা ভাষাকে ভালোবাসি বলে একটা বিশেষ দিনের উদযাপন বা পয়লা বৈশাখে অনেক বেশি বাঙালি হয়ে ওঠা, এই মানসিকতাটা থেকে মনে হয় একটু দূরে সরে আসতে হবে, নাকি? বাংলার 21শে ফেব্রুয়ারি নিয়ে, পয়লা বৈশাখ নিয়ে আমরা যা করছি ততক্ষণ ভালো যতক্ষণ সেটা হৃদয়ের অন্তঃস্থল থেকে আসছে। বাঙালিয়ানা কি আমাদের জীবনে কোথাও কমে যাচ্ছে? টোকেন সেলিব্রেশনটা ফেসবুক, সমাজ মাধ্যমে এতে ভালো চলে। আজকে কি হাগ ডে, তাহলে আজকে জড়াতে হবে। অন্যদিন তাহলে কি হলো না, অন্য দিনটা কি, আজকে মাদার্স ডে, হঠাৎ মনে পড়লো মা তোমায় খুব ভালোবাসি, কাল থেকে আবার সব ভুলে গেল। বাংলা ভাষার তো বিবর্তন হয়েছে নিঃসন্দেহে, এবং আগামী দিনে আরো হবে। এর ভেতর থেকে একটা পরিবর্তন আসুক, বাংলা একটা নবজাগরণ আসুক। খোলাপাতা এবং অর্পিতার আরো একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি, অর্পিতা। আমরা বাঙালি হিসেবে প্রত্যেকে গর্ব অনুভব করি। বাংলা ভাষা আমাদের মনের ভাষা, প্রাণের ভাষা। একটা ছোট্ট পরিসংখ্যান বলি। গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের যা সংখ্যা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে জনসংখ্যা প্রায় তার কাছাকাছি। মানে বুঝতেই পারছেন কত মানুষ আমরা শুধুমাত্র এই বাংলা ভাষায় কথা বলি। কিন্তু এই নিজের প্রাণের ভাষা সম্পর্কে আমরা আজ কতটা সচেতন, এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে কতটা আগ্রহ তৈরি করতে পারছি, তার কারণ এই দায়বদ্ধতা কোথাও গিয়ে আমাদেরও উপর বর্তায়। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব বাংলা এবং বাঙালি, বাংলা ভাষার সেকাল, একাল এবং ভবিষ্যৎ। আর যিনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন, আমার অতিথি, তিনি পেশায় চিকিৎসক হলেও দীর্ঘ প্রায় 10 বছর পর লন্ডন থেকে তিনি ফিরে আসেন কলকাতায়। বাংলার টানে, বাংলা ভাষার টানে, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতিকে তিনি তুলে ধরছেন গোটা বিশ্বের কাছে, এবং গোটা বিশ্বে কোথাও গিয়ে তিনি বাঙালিয়ানার মুখ। ডক্টর পার্থসারথী মুখার্জি। পার্থদা, স্বাগত। কেমন আছো বলো? চমৎকার। বাঙালিকে নিয়ে যা হবে তাতে যেই আমি দুটো কিছু বলার সুযোগ পাবো, ধরে নেবে আমি খুব ভালো আছি। তো একদম অন্য একটা বিষয় নিয়ে আজকে আমরা প্রথমবার অন্তত আমার পডকাস্ট চ্যানেলে আলোচনা করছি, এবং আমার মনে হয় বর্তমান সময় সেটা ভীষণ ভীষণ রকম প্রাসঙ্গিক। যেটা দিয়ে তোমার কাছে আমি শুরু করতে চাইবো যে আজকের বৃহত্তম সংজ্ঞায় প্রকৃত বাঙালি বলতে আমরা কাকে বুঝবো? আমরা যারা বাংলায় কথা বলছি, নাকি যারা বাঙালির ঘরে জন্মাচ্ছে? বাঙালির প্রাণ, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এটা গেল বাংলা। এবার সারা বিশ্বে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরলে 33 কোটি মানুষ, যেটা অর্পিতা বলছিল, বাংলা ভাষায় কথা বলেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ধরলে 28 থেকে 29 কোটি। অর্থাৎ শুধু বাংলা কথা বলেন এরম যদি হেড কাউন্ট মানে মাথা গুনি, তাহলে সেটা 2.5খানা রাশিয়া, 6খানা ফ্রান্স, 4খানা জার্মানি, 5খানা ব্রিটেন, অথবা 1খানা আমেরিকার সমান। আমি প্রায়ই বলি যে সারা বিশ্বে সমস্ত বাংলায় যারা কথা বলছেন তারা যদি নিজেদের ধর্ম, জাতি, রাজনীতি, খণ্ড খণ্ড ভেদাভেদ ভুলে বাংলায় কথা বললে, একটা যদি সুরে কথা বলতে পারতেন, তাহলে বিশ্বের প্রথম সাংস্কৃতিক মহাশক্তি, কোট আনকোট, এটা আমার কথা, কালচারাল সুপার পাওয়ার জন্ম নিত।
এবার কথা হলো বাঙালি কে, হুম কি হিসেবে আমি গুনছি এই 33 কোটি লোক। এটা অনেকটা সেই আগের হিন্দুদের দেবদেবীর মতো 33 কোটি, সেটাই আবার আমেরিকার জনসংখ্যা। দেখো, বঙ্গাল এই কথাটাকে আগে সন্ধি বিচ্ছেদ করে বুঝতে হবে যে আমাদের রুটস, শেকড় কোথা থেকে এলো। বঙ্গ মানে তখনকার ভাষায় একটা জলাভূমি বা জলা জমি, যে জমিতে অনেক ওয়াটার বডিজ অর্থাৎ জলের জিনিস রয়েছে, নদী, নালা, খাল, বিল, পুকুর। আর আর্ল মানে হলো ফার্সি ভাষা, হুম মানে জোন অফ ইনফ্লুয়েন্স, কতটা জায়গা আমার, আমার জায়গা যার থেকে বাংলার আল কথাটা এসছে, মাঠের সেই ক্ষেতের পরিসরটা। আল ধরে হাঁটছি আমি, মানে হুম। অতটা জায়গা ক্ষেত আমার। হুম, তাহলে বঙ্গ প্লাস আর ইকুয়াল টু বঙ্গাল, তার থেকে বাঙ্গাল, তার থেকে বাংলা, তার থেকে বাঙালি। তা এই বঙ্গ প্লাস আল, এইটে কতটা জায়গা। ত্রিপুরা কি এর বাইরে? আসামের করিমপুর, শ্রীভূমি, সেটা কি এর বাইরে? আমেরিকা প্রবাসী যে 50 লক্ষ বাঙালি, তারা কি এই বঙ্গ আর্লের বাইরে? তার চেয়েও বেশি ইন্টারেস্টিং কি জানো? ধরো তোমার আমার ছেলে মেয়ে, তারা বললে যে আমি বাংলা ভালোবাসি না, আমি আমেরিকাতে মাইগ্রেট করে গেছি, আমি আমেরিকান। তাকে কি আর আমরা বাঙালি হিসেবে গন্তি করব? অন্যদিকে ধরো রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর একজন ছিলেন বিমল জালান। তিনি বাংলাকে এত ভালোবাসতেন, বাঙালি কালচারকে, সংস্কৃতিকে এত ভালোবাসতেন যে তিনি তার মাতৃভাষা হিন্দিতে বিমল না লিখে, ওদের বিমল হয় না, হুম, বিদ্যা বালন হয়, বিদ্যা বালন হয় না, হুম, যা কাহানি সিনেমায় দেখেছো। তিনি বিমল জালান না লিখে রিজার্ভ ব্যাংকের নোটে সই থাকতো, আমরা তখন জন্মাইনি, বিমল জালান। তাহলে তাহলে তাকে কি আমরা বাঙালি বলে ধরতে পারি? হুম, এক। দুই, সিস্টার নিবেদিতা, তিনি মার্গারেট নোবেল, তার জন্মস্থান আমি গেছি, কাজও করেছি ইংল্যান্ডে, ডানগ্যানন, আয়ারল্যান্ডের একদম উত্তর জায়গায়, ফাঁকা নিশুতি একটা জায়গা। এবার সেই মানুষটা সেখান থেকে স্বামীজির টানে, বাংলার টানে, হিন্দু ধর্মের টানে এখানে এসে বাঙালির মতো হয়ে গেলেন। তার জন্য আজ বাঙালির ছেলেমেয়েরা প্রথম লেখাপড়া শিখলো। প্লেগের সময় তিনি মুখে কাপড় বেঁধে রাস্তা পরিষ্কার করলেন, আমাদের সবার বমি বিষ্ঠা। তাকে কি আমরা বাঙালি ধরবো না? শম্ভুনাথ পণ্ডিত, তার হাসপাতালের সামনে দিয়ে যখন যাচ্ছি, ছেলেমেয়েরা জিজ্ঞেস করে না তোকে শম্ভুনাথ পণ্ডিত কি, কোথাকার পণ্ডিত, তিনি বাঙালি কি না? তিনি কাশ্মীরি পণ্ডিত, হুম, অথচ তিনি এখানে এসে বাঙালির মতো হয়ে গিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন। একদমই তাই। তাহলে তাকে কি আমরা ধরবো না? তার মানে একটা ব্রডার ডেফিনেশন দরকার, আরেকটু শিথিল একটা ডেফিনেশন, যাতে বাইরের কিছু মানুষকে আমরা বাঙালি বলে ঢোকাতে পারি, হুম, আর ভেতরের কিছু মানুষ যারা বাঙালির ঘরে সেন, বোস, মুখার্জি, মণ্ডলে জন্মে বা রহমান হয়ে জন্মে বাঙালির ঘরে তারা বাঙালিকে ঘৃণা করতে শিখেছে, তাদের যেন আমরা বাঙালি হিসাবে বিসর্জন দিতে পারি। মানে খুব প্রাসঙ্গিক কতগুলো এক বিষয় কথায় তুমি তাহলে কি দাঁড়ালো? বললে। বাংলাকে যে ভালোবাসে, হুম, বাংলার সংস্কৃতিকে, বাংলার ভাষাকে যে আপন করে নিয়েছে, মনের প্রাণে সেই আমার বাঙালি। মতে সেই বাঙালি। একদমই। এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনাতে চলে হুম। আসবেই। বাংলাদেশের যা এখন প্রেক্ষাপট, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি মনে হয় যে বাঙালি এবং বাংলা ভাষা কিছুটা পিছিয়ে গেল? খুব ভালো প্রশ্ন অর্পিতা। দেখো, সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটলো, হুম, তখন পৃথিবীতে যারা কমিউনিস্ট দেশ রয়ে গিয়েছিল, তাদের সবার উপর কিন্তু একটা প্রভাব পড়েছে। হুম, যতই তারা বলুক পড়েনি, পড়েছে। বলিভিয়া বলো, ভেনিজুয়েলা বলো, অন্য কেউ বলো, এমনকি পশ্চিমবঙ্গেরও যে বামপন্থী আন্দোলন বলো, কিছুটা হলেও তাদের কোথাও একটা মনের পেছনে একটা দুর্বল ভাব এক মুহূর্তের জন্য এসেছিল, যে আমার একটা শ্রেষ্ঠ অংশ যেন ভেঙে পড়ে গেল। হুম, আমিও বাংলাদেশ যখন থেকে বাংলা ভাষাকে, বঙ্গবন্ধুকে, রবীন্দ্রনাথকে, তাদের মূর্তি হয়তো ক্ষতবিক্ষত হয়ে রাস্তায় পড়ে আছে, কি 21শে ফেব্রুয়ারি হয়তো আর সেরকম বড় করে হচ্ছে না অন্য বছরের মতন। 21শে ফেব্রুয়ারি ওরাই তো দিল আমাদের, আমাদের ছিল 19শে মে, তারপরে একদমই। হলো। তাহলে সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ আন্তর্জাতিক হলো কাদের জন্য, বুকে হাত রেখে বলো তো? ওদের জন্য। আজ হোয়াইট চ্যাপেল লন্ডনে স্টেশনটার নাম বাংলায় লেখা, কাদের জন্য হলো? তোমার জন্য হলো? মোটেই না, ওদের জন্য হলো। আজ নিউ ইয়র্কের পাথ যখন সাবওয়েতে অ্যানাউন্সমেন্ট হয় 4টে ভাষার একটা বাংলা মাঝে ছিল, জো বাইডেনের ব্যালট পেপারের 5টা ভাষার একটা বাংলায় ছাপা হয়েছিল, কার জন্য? আমাদের জন্য? মোটেই না, ওদের জন্য। ওরা বাংলা ভাষাকে অনেকটা বিশ্বের কাছে ছড়িয়ে তার একটা বিরাট জায়গা তৈরি করেছিল। ওরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এক সংস্কৃতি, এক ভাষা, এক রবীন্দ্রনাথ, ফেলার তো জায়গা নেই। তাহলে একটু তো দুঃখ পাবই, একটু হলেও বাংলা ভাষার বিশ্বকালীন যে পরিস্থিতিটা সেটা একটু হলেও নড়বড়ে হয়ে গেছে বই কি। কোথাও গিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই বাংলা ভাষার আগ্রহটাকে আরো বাড়ানোর একটা দায়বদ্ধতা কোথাও আমাদেরও থেকে যায়। একেবারে পরবর্তী প্রজন্ম যারা, তাদের কাছে এই বাংলা ভাষা কি শেখার জন্য আরো বেশি সহজ করে তোলা উচিত বলে মনে হয়? আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা, এটা না শুধু ভাষা দিয়ে আর হবে না। কারণ কেন্দ্রীয় সরকার আমাদের মূলত মূলত কোনো কোনো বিদ্বেষ নেই, কিন্তু মূলত শিখতে বলেছে হিন্দি আর ইংরেজি কিছুটা কাজ চালানোর জন্য। আজকে যখন ব্যাংকে যাই, ফর্মটাতে দেখি একদিকে হিন্দিতে লেখা, একদিকে ইংরেজিতে লেখা। একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়তে যখন অ্যাডমিশনের জন্য যাই, একটা দিকে হিন্দিতে লেখা, একটা দিকে ইংরেজিতে লেখা। এতে তো কোনো মিথ্যে নেই, বেশ কথা, বেশ ফাইন। বাংলা তালে আমাদের ছেলেমেয়েরা প্রথম থেকেই জানছে যে পড়ে কি করব, লাভ তো হবে না কিছু জীবিকা নির্বাহে। তাই দুটো জিনিস দিয়ে ওদের টানতে হবে। এক হলো তাদের মায়েদের বা বাবাদের একটা বিশেষ জায়গা নিতে হবে। এটা সম্ভব নির্ভর করছে বাবা মার কোচিং, গ্রুমিং, আপব্রিঙ্গিং, তারা কেমন করে বড় করছে তার ওপর। এটা গেল এক। দুই হলো শুধু ভাষা দিয়ে টানা যাবে না। আবার বলছি, আমার এই কথাটা বড় করে শুনে রাখুন, সংস্কৃতি দিয়ে টানুন, ইতিহাস দিয়ে টানুন, ঐতিহ্য দিয়ে টানুন। এটা গেল বাগবাজার ঘাট। বাগবাজারের নাম কেন বাগবাজার? এটা কি পেরিন সাহেবের বাগান, সেখান থেকে বাঘ, সেখান থেকে বাগিচা, তার পাশে বাজার বসতো সেই বাগ বাজার? নাকি ওইখান থেকে নদীটা বাঁক নিচ্ছে বলে বাগবাজার ঘাটে দাঁড়িয়ে বেলুর মঠ দেখা যায় না, তাহলে বাঁকের মুখে 200 বছর আগে বাজার বসতো, তাই জন্য বাঁক বাজার, তার থেকে বাঁক বাজার। শোভা বাজার কেন শোভা বাজার? সুবাক্কা বাজার নাকি সুবেদারের বাজার নাকি শোভারাম বসাকের বাজার? শ্যাম বাজার কেন শ্যাম বাজার? শ্যাম রাইয়ের গৃহদেবতার নামে বাজার। আহিরিটোলা কেন আহিরিটোলা? প্রত্যেকটা জায়গা ছেলে মেয়েদের জিজ্ঞেস করান, সংস্কৃতি দিয়ে ইতিহাস দিয়ে ঐতিহ্য দিয়ে তাকে কাছে টানুন। তাদের বুঝতে দিন কে রাখাল দাস আর কে গুরুদাস, কোনটে বাঘা যতীন আর কোনটে যতীন দাস। দুটো স্টেশনে নিয়ে গিয়ে দেখান, বোঝান দুটো যতীন এক না আলাদা। বোঝান বেড়ালের ছানা আর দুধের ছানা, দুটো ওয়ার্ডই ছানা, কিন্তু সেই ছানাটা এক না আলাদা। তুমি জানো বেড়ালের ছানা, বেড়ালের মায়ের নাড়ি ছিন্ন করে যে বেরিয়েছে সে বেড়ালের ছানা, আর দুধকে কাটিয়ে দুধ ছিন্ন করে যেটা বেরিয়েছে সেটা দুধের ছানা। যখন উড়িষ্যার জজকে বোঝানো হলো যে ছানা শব্দটা আপনার ভোকাবুলারিতে নেই, শব্দ ভাণ্ডারে নেই, তাহলে ছানার রসগোল্লা আপনার হবে কি করে? তারা যখন বাংলাকে চ্যালেঞ্জ করলো রসগোল্লা জিআই ট্যাগ নিয়ে, তখন বাংলা বোঝাতে পারলো যে ছানা তার উৎপত্তি কি, তার শব্দের উৎপত্তি কি এবং তা কোথা থেকে এলো, তাহলে ছানা আমাদের হওয়া উচিত। আজ তাই ছানার রসগোল্লা, বাংলার রসগোল্লা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা এসছে বাংলায় জিআই ট্যাগ পাওয়ার পর, শুধু এটা বোঝাতে পেরেছিল বলে। তার মানে ইতিহাস বা ঐতিহ্য জানাটা শুধু একটা বেকার মানে ইউজলেস পিস অফ ইনফরমেশন নয়, এটার থেকে তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে, একটা জাতির নবজাগরণ সৃষ্টি হতে পারে।
আমার শুনতে শুনতে একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, এবং মানে সাংবাদিকতা জীবনে যখনই এই ভাষা দিবস নিয়ে আমরা কোনো অনুষ্ঠান করতাম, এই প্রশ্নটা বারংবার আসতো এবং আজ মনে হয় আরো বেশি প্রাসঙ্গিক। তাহলে শুধুমাত্র বাঙালি বা বাংলা ভাষাকে ভালোবাসি বলে একটা বিশেষ দিনের উদযাপন বা পয়লা বৈশাখে অনেক বেশি বাঙালি হয়ে ওঠা, এই মানসিকতাটা থেকে মনে হয় একটু দূরে সরে আসতে হবে নাকি? একটা 10 লাইনের কবিতা পড়ে শোনাচ্ছি, কবি অনির্বাণ ঘোষের, শোনো। যখন তখন ফাটাই গলা বাংলা ভাষার তরে, বাংলা হাসি, বাংলা কাঁদি, বাংলা রাখি ঘরে। বাংলা ভাষার জন্য ভেবে ফ্যাট বেড়ে যায় ক্রমে, যদিও আমার পুত্র পড়ে ইংরেজি মাধ্যমে। বাংলা আমার স্বপ্ন শয়ন, বাংলাতে মশগুল, সময় এলেই ফুটবে জানি বাংলা গাছে ফুল। দরকারে ভাই ককটেলে যাই, নেহাত অনিচ্ছাতে, বাধ্য হয়ে সাহেব হতে হয় যে গভীর রাতে। ফেব্রুয়ারির 21 তারিখ, ঘুমের থেকে জেগে সভায় সভায় বক্তি মেদি দুরন্ত উদ্বেগে। এমন রাতে হঠাৎ যেন চমকে উঠি আমি, কেউ কি বলে ঢের হয়েছে আর কেন ভণ্ডামি। কি অসাধারণ! এই এই 10 লাইনের কবিতা তোমার পুরো উত্তর দিয়ে দিল। বাংলার 21শে ফেব্রুয়ারি নিয়ে, পয়লা বৈশাখ নিয়ে আমরা যা করছি ততক্ষণ ভালো যতক্ষণ সেটা হৃদয়ের অন্তঃস্থল থেকে আসছে। যদি মনে হয় 21শে ফেব্রুয়ারি বলে এবার আমায় বাংলা বাংলা করতে হবে, পয়লা বৈশাখ বলে আজ আমায় ধুতি পাঞ্জাবির একটা বুটিকে যেতে হবে আর পাটিসাপটা খেয়ে দেখাতে হবে ফেসবুকে ছবি, এটা ভুল বাঙালিয়ানা। বছরে 365 দিন তুমি যে কোনো পোশাক পরে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনোভাবে বাঙালিয়ানা উদযাপিত করতে পারো, কারণ বাঙালিয়ানা ইজ আ স্টেট অফ মাইন্ড। সেটা থাকবে তোমার মননে, অন্তঃস্থলে। তোমায় দেখে মানুষ বুঝবে তুমি বাঙালি। অমর্ত্য সেনকে রোজ পাঞ্জাবি পরে ধুতি পরে আসতে দেখেছো? তিনি বাঙালি নন। এটা ঠিক সেই জিনিস। উপঢৌকনের দরকার হবে না। সংস্কৃতির সাথে আরেকটা সংস্কৃতির মেলবন্ধন ভীষণ প্রয়োজন। এখন আমরা আমাদের আশেপাশে যেটা দেখি, মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যেই বিয়েতে কোথাও গিয়ে এই হলদি, এই যে রিচুয়াল গুলো চলে এসেছে, মেহেন্দির যে রিচুয়াল চলে এসেছে, সঙ্গীত, কিভাবে দেখো এটা? খুব খারাপভাবে দেখি। কেন? সংস্কৃতির সাথে সংস্কৃতির মেলবন্ধন তখন বলবো যখন বন্ধনটা হবে সমানে সমানে। অর্থাৎ আমি তোমার মায়ের যত্ন করব, তুমিও আমার মাকে মা বলে ডাকবে। আমি তোমার হলদিকে নেব, তোমার সঙ্গীতকে নেব, তোমার মেহেন্দিকে নেব, আমার বিয়ের ভেন বসানো বন্ধ করলাম, ঠাকুরকে বন্ধ করলাম, আমার টোপর পরাকে বন্ধ করলাম, আমার আর গায়ে হলুদ হলো না, আমার আর নহবত হলো না, সানাই বাজলো না। কিন্তু ভাই তুমি আমার থেকে কি নেলে? কিন্তু যদি দেখি এই মেলবন্ধনটা পুরোপুরি একতরফা, যে আমার ঘরের ছেলে বউকে বিয়ে করে সে ওই ভাষা শিখে নিল, আবার ওদের ঘরের মেয়েও আমার ছেলেকে বিয়ে করে এবারেও আমার ছেলে ওই ভাষাই শিখে নিল, তাহলে কথা হলো আমার ভাষাটা বলা হবে কখন? এটা মেলবন্ধন হলো না। মেলবন্ধন তখন হবে যখন দুটো সমান হবে। দেখবো আমি তোমার সংস্কৃতিকে নিয়েছি, তুমিও আমার সংস্কৃতিকে নিয়েছো। তুমি এর আগে বলছিলে যে বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটি বলো, যে কোনো জায়গায়, ব্যাংক, সমস্ত জায়গাতেই আমাদের যখন ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেখানে খুব স্বাভাবিকভাবেই আমাদের ইংরাজি হোক এবং না। হিন্দি তার মধ্যে করতে হচ্ছে। এই যে কেন্দ্রীয় স্বীকৃতি, যে বাংলা ভাষাকে যে ধ্রুপদী যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সত্যি আখেরে বাংলা ভাষার কতটা লাভ হয়েছে? খানিকটা সম্মান বাড়লো, অফিসিয়াল, অর্থাৎ একটা অ্যাকনলেজমেন্ট, একটা ওই রকম সম্মান বাড়লো। ভাষা খুব ডাইনামিক হয়। ভাষাতে দেখো না, আমি কয়েকটা ইংরেজি শব্দ ইউজ করছি, খুব কি খারাপ কাজ করছি? না তো, মনে হয় না। কিছু ইংরেজি শব্দ নিখুঁতভাবে জিনিসটাকে বুঝিয়ে দিতে পারে। আমি যে রুটি বলছি, কথাটা রোতিসেরি, ফ্রেঞ্চ কথা, ফরাসি কথা। আমি যে স্যাভন বলছি, সাবান, স্যাভনটা একটা পর্তুগিজ শব্দ। আমি যে ভেলভেট, পিস্তল বলছি, সে দুটো ইটালিয়ান শব্দ। আমি বহু শব্দ বাইরে থেকে নিয়েছি। আমি যদি বলি খুব হুঁশিয়ার, না খুব বাঙালি দেশজ কথা, না হুঁশিয়ার বাঙালি দেশজ কথা।
ফেলুদা লিখেছিলেন যে এটা তুই বুঝবি না তোপসে, এটা একটা অন্য ভাষায় লেখা। তাতে লেখা ছিল খুব হুঁশিয়ার। বললে আরে এ তো বাংলায় লেখা। বলছে না, শব্দ দুটো তো বাংলা ছিল না। তাহলে আমি খুব আনন্দ করে সব ভাষার থেকে শব্দ নিতে পারি। সমস্যা সংস্কৃতিকে নিয়ে। সংস্কৃতি বিকৃত হলে মহা মুশকিল। সমস্যাটা ভাষা নিয়ে নয়, সমস্যাটা সংস্কৃতিকে নিয়ে। যে তোমার সুভাষচন্দ্র, তোমার বিবেকানন্দ, তোমার রাজা রামমোহন, তোমার বিদ্যাসাগর, তোমার রবীন্দ্রনাথ, গুজরাট, তারা ভারতবর্ষকে হয়তো টাকা পয়সা সমস্ত কিছুর লিড দিচ্ছে, শেখাচ্ছে কি করে রোজগার করতে হয়, কি মহারাষ্ট্র, কি কেউ বম্বে, আরেকটা কেউ পাঞ্জাব, তারা হয়তো কি গোর্খা, তারা সততা, বাহুবল, লড়াই, তাতে লিড দিচ্ছে আমার রাজ্য মানে দেশকে। আমি কিসে লিড দিচ্ছি? আমি লিড দিচ্ছি ইন্টালেক্টে, সংস্কৃতিতে, কালচারে। অর্থাৎ আমার স্ট্রং পয়েন্ট কি? আমার স্ট্রং পয়েন্ট, আমার জোরের জায়গা আমার সংস্কৃতি, আমার ভাষা, আমার বুদ্ধি, মনন, চিন্তা। 2025-এ তুমি দিল্লি থেকে সেরা বাঙালি এই তকমা, এই সম্মান তুমি পেয়েছো। যেটা জানতে চাইবো যে বাঙালিয়ানা কি আমাদের জীবনে কোথাও কমে যাচ্ছে? 14ই ফেব্রুয়ারি হলে আই লাভ ইউ বলতে হবে, বা সরস্বতী পুজো হলে ওরম চুল খুলে ওরম করে শাড়ি পরে হলুদ বেরোতে হবে। জামাই ষষ্ঠীও কিন্তু ঘটা করে আবার পালন করা হয়। জামাই ষষ্ঠী, আবার এখন হয়েছে বৌমা ষষ্ঠী। হঠাৎ একদল বললে যে না আমরা কমে গেছি, কেন সমান হতে হবে? ছেলেবেলা তাহলে মেয়েবেলা থাকবে না কেন? জামাই হলে বৌমা ষষ্ঠী হবে না কেন? মহা মুশকিল। মাঝে শুরু হয়েছিল পুত্রাং দেহি, সেটাকে সন্তানং দেহি, খুব বড় খবরের কাগজ করেছিল। কাউকে বোঝানো যাচ্ছে না যে পুত্রান মানে সংস্কৃতে একটা প্লুরাল, যে সন্তান তাকেই পুত্রান বলে সংস্কৃতিতে। সে আবার যখন সব বুঝলো সেই হুজুগটা কমলো। তাই জন্য লোকে কি করছে, কয়েকটা টোকেন সেলিব্রেশন করছে। টোকেন, তাহলে পয়লা বৈশাখ, বিজয়া দশমী এইটা বাঙালিয়ানাকে দিলাম, 21শে ফেব্রুয়ারি ভাষাকে দিলাম, 19শে মে কাকে দিলাম কোনো ঠিক নেই। এখনো অর্ধেক লোক বাঙালি জানেই না 19শে মে কি আদৌ হয়েছিল। এবার এই টোকেন সেলিব্রেশনটা ফেসবুক, সমাজ মাধ্যমে এতে ভালো চলে। আজকে কি হাগ ডে, তাহলে আজকে জড়াতে হবে। অন্যদিন তাহলে কি হলো না, অন্য দিনটা কি, আজকে মাদার্স ডে, হঠাৎ মনে পড়লো মা তোমায় খুব ভালোবাসি, কাল থেকে আবার সব ভুলে গেল। এইটার বাইরে বেরোতে পারলে ভালো হয়। এবার তাহলে বলো যে বাংলা ভাষার তো বিবর্তন হয়েছে নিঃসন্দেহে, এবং আগামী দিনে আরো হবে। এই যে বাংলা ভাষার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, এটাকে বাঁচানোর দায়িত্ব যতটা আমাদের রয়েছে, তুমি দীর্ঘদিন যেহেতু প্রবাসে ছিলে, আমি সেই জায়গা থেকে জানতে চাইবো প্রবাসী বাঙালি তাদেরও কতটা দায়িত্ব থাকে? একটা হলো দায়িত্ব, একটা হলো দায়বদ্ধতা, দুটো আলাদা আলাদা কথা। দায়িত্ব যেটা, সেটা প্রবাসী বাঙালিরা যতটা পালন করেছেন বিশ্বাস করুন আমরা তার ধারে কাছে পালন করিনি। লন্ডনে, ম্যানচেস্টারে, বাল্টিমোরে, বে এরিয়ায়, নিউ জার্সিতে, নিউ ইয়র্কে, কেপটাউনে, পৃথিবীর সমস্ত জায়গায়, দুবাইতে, কল্লোল, আমস্টারডাম, হল্যান্ডে, আমি মানে এরম ম্যাপের মতো পয়েন্ট করে নাম বলে যেতে পারি। দিল্লি, চিত্তরঞ্জন পার্ক, বিহার বাংলা সমিতি, প্রতিটা জায়গায় তারা বাঙালিকে যেভাবে আঁকড়ে ভালোবেসে ধরে আছেন। আবার আপনাদের প্রণাম, মানে 10টা প্রণাম। নেতাজির মিউজিয়ামটা কটকে, যেখানে নেতাজি জন্মেছিলেন, দেখো তারা কি রাজ শ্রদ্ধায় বানিয়ে রেখেছে। গিয়ে দেখো মানে জগদীশচন্দ্র বোসের, আচার্য জগদীশ বোসের বাড়িটা মধুপুর গিরিডিতে কেমন অবস্থায় আছে। গিয়ে দেখো কারমাটার পরে বিহারে না ঝাড়খণ্ডে, সেখানে তারা স্টেশনে বড় বড় করে বাংলায় তার স্টেশনটার নাম করে দিয়েছে বিদ্যাসাগর। তুমি করতে পেরেছো দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্র? আজ অব্দি করতে পারোনি। দিল্লিতেও যখন যাই প্রবাসী বাঙালিদের সমিতিতে, বম্বেতে, ম্যাড্রাসে, ব্যাঙ্গালোরে, তো মনে হয় বাংলাতেই আছি, কি মানে ক্রিম অফ বেঙ্গল ইজ সেটেলড দেয়ার। অদ্ভুত। তারপর আছে আমেরিকায়। এটা গেল দায়িত্ব, এবং তারা এত চমৎকারভাবে পালন করেছেন। সঙ্গে আছে দায়বদ্ধতা। দায়বদ্ধতাটা একটা ভারী গন্ডগোলের জায়গা। ধরো স্পন্সর এত লাখ টাকা দিয়েছে অমুক বঙ্গ সম্মেলন হবে বলে, এই টাকাটা তুলতে হবে। সেখানে কিন্তু তাদের ছেলে মেয়েরা, বউয়েরা বলছে আমরা একটু নাচবো, একটু হিন্দি গানের আর্টিস্ট আনান। যেই বললে বললে নাইট হলো, ওদিকে বঙ্গ সম্মেলন,
সেখানে একটা হিন্দিতে গানের একটা নাইট হচ্ছে, দেখা গেল সেই জায়গাটা ঝলমল করছে ভরা। এটা মানুষের ভেতর থেকে পরিবর্তন আসবে। প্যাটার্নালিস্টিক পিতৃতান্ত্রিক ভাবে বেত মেরে কেন করছেন, করবেন না, দেখবেন না, ওভাবে হবে না। এটা ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আমি যা বুঝি তাদের ভেতর থেকে একটা পরিবর্তন আসুক, বাংলা একটা নবজাগরণ আসুক। বিখ্যাত মানুষ শ্রমিক বন্দ্যোপাধ্যায়, জানেন তো, তার সিনেমা সমালোচক, বিরাট পণ্ডিত মানুষ। একবার শ্রমিকবাবু আমায় একটা কথা বলেন, মানে দ্যাট ওয়াজ আ আই ওপেনার। আমি বলেছিলাম, শ্রমিকবাবু আমি বাঙালির আরেকটা নবজাগরণের স্বপ্ন দেখি। উনি একটু ভেবে বলেছিলেন, হলে দ্বিতীয় না তৃতীয় হবে, দ্বিতীয় তো আমাদের হয়েই গেছে। আমি বললাম কিরম স্যার? না এই 1850-55-60, একদিকে বিদ্যাসাগর, একদিকে মাইকেল, একদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর, একদিকে আরেকটা ঘরে তখন সদ্য জন্মাচ্ছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, চারধারে মহাপুরুষ, সমাজ সংস্কারক। একদিকে ট্রেন চলছে, বিদ্যুতের আলো আসছে, অন্যদিকে এদিকে রানী রাসমণি, এদিকে রাজা রামমোহন রায়, ডিরোজিও তার কিছু আগে করে চলে গেছে তার কাজ। সমাজে হঠাৎ যেন আলোর ঝলক এলো অন্ধকারের পর, প্রথম নবজাগরণ। এরপর দ্বিতীয় 1945-50-55 নাগাদ দেখা যাচ্ছে একদিকে সলিল চৌধুরী, একদিকে দেবব্রত বিশ্বাস, একদিকে উৎপল দত্ত, একদিকে শম্ভু মিত্র, একদিকে সব্যসাচী, একদিকে হেমাঙ্গ বিশ্বাস, একের পর এক নক্ষত্র জন্মাচ্ছে চাঁদ ধারে। আমরা সেটার কথা খুব কম লিখি। শ্রমিকবাবু বলেছিলেন ওটাই বোধহয় বাঙালির দ্বিতীয় নবজাগরণ। নতুন করে বাঙালি সাংস্কৃতিকভাবে একটা পুনর অভ্যুত্থান ঘটে, বাঙালি আবার নতুন করে উঠে দাঁড়ায়। সেখানেই একদিকে মানিকবাবু, একদিকে একের পর এক সিনেমা তৈরি হচ্ছে, তপন সিংহ, ঋত্বিক ঘটক। 15 বছর ভাবুন, মানে 1945 থেকে 1960 কি হয়ে গেছে বাংলায়, তার মধ্যে স্বর্ণযুগ। এইবার যদি আরেকবার হয় সেটা হবে তৃতীয় নবজাগরণ। 1840 থেকে 1870 এর মধ্যে কি দেখলাম? দুটো জিনিস। এক, সমাজ সংস্কার, কিন্তু তার সাথে কি? বাণিজ্য বসতে লক্ষ্মী। মনে রাখুন, একদিকে মতিশীল, কর্ক, বোতল, ছিপি, ওপেনার, তার ব্যবসা করছে, এত টাকা হলো, তার জমিতে কলকাতার প্রথম, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ তৈরি হলো। খেলাত বাবু খেলাত ঘোষ, পাথুরে ঘাটার, তিনি একদিকে আরণ্যক বিভূতিভূষণকে স্পন্সর করছেন, একদিকে তিনি প্রথম সঙ্গীত সম্মেলন তৈরি করছেন পাথুরে ঘাটায়, অন্যদিকে তিনি জমি দিলেন টালায়, সেই জায়গায় টালার ট্যাঙ্ক তৈরি হয়েছে, যে জন্য ট্যাঙ্কের পাশে খেলাত বাবু লেন। তাহলে শুধু ওই বাইজি, জুড়ি, গাড়ি, পায়রার লড়াই, এইসব থেকে বেরিয়ে এসে হঠাৎ একটা উচ্চতর ডাইমেনশনে দেখা গেল, একদিকে গিরিশ ঘোষ, একদিকে নটি বিনোদিনী, প্রথম একজন মেয়ে আত্মপ্রকাশ করলো পৃথিবীর সামনে। এই জিনিস কেউ আগে দেখেনি। কিন্তু মাথায় রাখুন, রবীন্দ্রনাথ থেকে, শীল থেকে, ঠাকুর থেকে, লাহা থেকে, মল্লিক থেকে, যতগুলো বড় বনেদি পরিবারে আজ আপনারা দুর্গাপুজোর ফটোশুট করতে যান আর রিলস করতে যান, জিজ্ঞেস করে দেখেছেন ওই প্রত্যেকটি পরিবারের টাকার উৎস কি ছিল? 100-র মধ্যে 100টাই বাণিজ্য ছিল। তাহলে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটেছিল। কি করে ঘটেছিল? ব্যবসার মাধ্যমে। একদম অন্যরকম একটা সময় কাটালাম আলোচনার মধ্যে দিয়ে। শেষ করব, কিন্তু তার আগে তোমার একটা কবিতা। 13ই এপ্রিল জালিয়ানওয়ালা বাগ হয়ে গেল 1919 সালে। 30শে এপ্রিল রবীন্দ্রনাথ নাইটহুড উপাধি পরিত্যাগ করলেন। তারপরেই মে মাস, তার জন্মের মাস। 8ই মে, 7ই মে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, সেটা 7ই মে ছিল 25শে বৈশাখ। তিনি ফিরে গেলেন, জন্মদিন কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, এবার সেই বৈশাখ মাসে শান্তিনিকেতনে তিনি একটা কবিতা লিখলেন, যেটাকে তোমরা গান হিসেবে পড়ো বা গান হিসেবে গাও না বুঝে। কবিতার লাইনগুলো মাঝখান থেকে বলছি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির কুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। তিনি লিখছেন, কার পদপর্শন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন কোন বনগন্ধে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মম অন্তর কম্পিত আজি,
নিখিলের হৃদয় স্পন্দে। অনেক ধন্যবাদ পার্থদা এতটা সময় দেওয়ার জন্য, এবং ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানার সুযোগ হলো, এবং আগামী দিনে আরো একটা আড্ডা দেওয়ার আশা রাখলাম।